Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. সবচেয়ে বড় কথা আমাদের যে সামনে অ্যাসাইনমেন্ট দেয়া আছে 1 থেকে 7 তারিখের মধ্যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে তথ্যাদি আছে সেই তথ্যাদি নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এখন আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 কিন্তু মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপরে অ্যাসাইনমেন্ট দেয়া আছে দুইটা সৃজনশীল কোশ্চেন, তাই না? দুইটা সৃজনশীল কোশ্চেন কিভাবে লিখতে হবে মূলত আমরা কিন্তু সিলেবাসটা শেষ করে ফেলেছি। ঠিক আছে? সিলেবাস চ্যাপ্টার 10 পর্যন্ত শেষ। এখন দেখো স্লাইড দেখা যাচ্ছে কিনা আমাকে একজন একটু নক দাও। স্লাইড দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে সৃজনশীল এটা হচ্ছে সৃজনশীল 1 আর এটা হচ্ছে সৃজনশীল 2 সংকেত সহ। ঠিক আছে? এখন কথা হচ্ছে সৃজনশীল 1 এ লিমন স্যার কি সৃজনশীল 1 নিয়ে কথা বলেছে? লিমন স্যার সৃজনশীল বুঝিনি স্পষ্ট। দুইটা সৃজনশীল নিয়ে স্যার আলোচনা করেছে। তাহলে কি আমার আলোচনা করার দরকার আছে? যদি দরকার থেকে থাকে তাহলে প্রশ্নটা তুলবে কিনা। আচ্ছা, প্রথমে সৃজনশীলের যেটা করবে সৃজনশীল যেমন এই যে 1 CQ1 দেখো নিম্নে x এবং y দ্রব্যের উৎপাদন সম্ভাবনার সূচি দেয়া হলো, এরকম দেয়া আছে। তুমি লিখবে 1 নং প্রশ্নের উত্তর ক। ক ক দিয়ে দেখবে দুষ্প্রাপ্যতা কি, ডিরেক্ট বইতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেটা সরাসরি বইয়ের থেকে থাকবে। ঠিক আছে? তো দুষ্প্রাপ্যতা মানে কি বলো তো দেখি, কে আছো, কে বলবে? আকাশ পোদ্দার আছো? আছো, বলো তো দুষ্প্রাপ্যতা কাকে বলে? সবাই মাইক অন করো, মাইক বন্ধ করার দরকার নাই, ভিডিও অন করো, চেহারাগুলো দেখি। ক্লাস নিয়ে তুলনায় সম্পদের সীমাবদ্ধতা দুষ্প্রাপ্যতা বলে। হ্যাঁ, অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বা সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। ঠিক আছে? মানে আমাদের অভাব অসীম, অনেক অভাব আছে কিন্তু সম্পদ সীমিত। এই অসীম অভাব আর এই যে সীমিত সম্পদ, এই যে সম্পদ যে স্বল্প, এই সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। কারো কোনো কোশ্চেন আছে কতে? আছে কারো কোনো কোশ্চেন? নাই। ঠিক আছে, খতে আমি চলে যাচ্ছি। নির্বাচন জনিত সমস্যা সৃষ্টি হয় কেন? কে বলবে বলো তো? নির্বাচন জনিত সমস্যা সৃষ্টি হয় কেন? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, যে কোশ্চেনের অ্যান্সারটা দিবে সে তার নাম, রোল এবং সেকশন বলে তারপরে অ্যান্সারটা দিবে। ঠিক আছে? নাহলে তো আমি বুঝতে পারবো না। বলো, কে বলতে চাচ্ছ? স্যার নাম অর্পণ, রোল 4023, সেকশন স্যার নির্বাচন জনিত সমস্যা সৃষ্টি হয় স্যার কারণ হচ্ছে স্যার মানুষের অভাব অসীম এবং স্যার সম্পদ সীমিত এবং এই সীমিত সম্পদ এবং অসীম স্যার সীমিত সম্পদ দিয়ে স্যার অনেক প্রয়োজনীয় জিনিসটা উৎপন্ন করতে হয় স্যার মানে স্যার এইসব স্যার উৎপন্ন করতে গিয়ে স্যার নির্বাচন জনিত সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, তুমি অনেকটাই কাছাকাছি এসেছো, তাহলে একটু শুনে নাও। আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই অসীম অভাব দিয়ে কিভাবে সীমিত সম্পদ মিট আপ করবো বা প্রয়োজনটা মোকাবিলা করব সেজন্য নির্বাচন আসে। আচ্ছা, একটু খেয়াল করো তোমাদের বোঝার জন্য, একটু খেয়াল করো কিভাবে। তোমরা অভাবের ক্লাসিফিকেশন পড়েছো, অভাবের শ্রেণী বিভাগ পড়েছো না? প্রয়োজনীয় অভাব পড়েছো, আরামপ্রদ অভাব পড়েছো, মৌলিক অভাব পড়েছো, এরকম অভাবের ক্লাসিফিকেশন তোমরা পড়েছো। খেয়াল আছে? একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, অভাবের যে গুরুত্ব ভিত্তি রয়েছে প্রয়োজনীয় অভাব বা মৌলিক অভাব। একটু খেয়াল করো, একটু খেয়াল করে বোঝার জন্য যে প্রয়োজনীয় অভাব জিনিসটা কি? একটা হচ্ছে জীবন ধারণের জন্য যে অভাবটাকে সেটা প্রয়োজনীয় অভাব বলা হয়। আর এক জীবন ধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খাদ্য,
বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই তো মানে আমাদের ফান্ডামেন্টাল যে ওয়ান্টস গুলো আছে, অভাবগুলো আছে, সেটার ভিতরে প্রয়োজনীয় অভাব হচ্ছে এটা, যেটা ছাড়া চলবে না। সো তোমার ইনকাম কতটুকু? ৫,০০০ টাকা। তুমি প্রথমে ৫,০০০ টাকা দিয়ে চিন্তা করবে আমার থাকার জন্য, মানে আমার বেঁচে জীবন ধারণের জন্য আমার খাওয়া দরকার, তোমার খাবারের অভাবটা আগে পূরণ করবে। এরপরে খাবারের অভাব পূরণের পরে বস্ত্র দিতে হবে। কেননা সভ্য সমাজে বাস করতে গেলে বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করে আমাদের বাইরে যেতে হয়। আমি তো আর উলঙ্গ বাইরে যেতে পারবো না। পারবো? তো প্রথমে খাদ্য, তারপর হলো বস্ত্র। এরপরে কি? ভালো একটা জায়গায় থাকার জন্য বাসস্থান দরকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান। এরপরে কিসের জন্য? এরপরে আরো টাকা থাকলে আমি শিক্ষা, এরপরে আরো টাকা থাকলে দেন চিকিৎসা। তো আমাকে আমাকে আমার সীমিত সম্পদ মানে আমার বেতনের ভিতরে চিন্তা করতে হবে আমার খাদ্যে কতটুকু আমি ব্যয় করব, বস্ত্রে কতটুকু ব্যয় করব, বাসস্থানে কতটুকু ব্যয় করব, তারপরে শিক্ষা চিকিৎসায় কতটুকু ব্যয় করব। এই কারণে নির্বাচন জনিত সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমার যতটুকু ইনকাম আছে, অল্প ইনকাম থাকলে আগে খাদ্য, এরপরে ওই খাদ্য পূরণ হওয়ার পরে দেন বস্ত্র, দেন বাসস্থান, দেন শিক্ষা, দেন চিকিৎসা। ব্যাপারটা ক্লিয়ার তো? বুঝেছো তো সবাই? না ক্লিয়ার হলে আমাদেরকে বলো। ক্লিয়ার সবাই? মাইক সবার ওপেন আছে? কথা বলতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা খারাপ করবে। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, যাই হোক, এখন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উৎপাদক হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। একটু খেয়াল করি, আমরা যেটার কথা হচ্ছে উৎপাদক থেকে আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করব, উৎপাদক থেকে যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এখন একজন বলো তো, যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? কে বলবে? উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? তাড়াতাড়ি বলো। মাহিন, দেওয়ান, মঞ্জুর, মোর্শেদ, মাহিন, বলো। মাইক ওপেন করো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহিন, কথা শুনছো? জি স্যার। তোমার ই ওপেন করো, কি জানি বলে, ভিডিও। তোমাকে আমি দেখতে চাচ্ছি, তোমার চাঁদ মুখখানি দেখাও। ওপেন করছো? স্যার তো এলাও হইতেছে না। এই জি যে স্যার। এখন। আচ্ছা, এখন শোনো, যেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বলো তো? খেয়াল আছে? না স্যার। উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, ক খ বুঝেছো? দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন সমস্যা কেন সৃষ্টি হয়, প্রথম জি স্যার। সিকিউ। জি স্যার। আচ্ছা, এখন উৎপাদন সম্ভাবনা রেখা কি একটু খেয়াল করো। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে একটু বুঝো, মুখস্থ করবা না। ইকোনমিক যদি বুঝে পড়ো অঙ্কের মতো মার্ক পাবা, আর ইকোনমিক যদি মুখস্থ করতে যাও তাহলে কোনো লাভ হবে না। তো একটু খেয়াল করো, একটু বুঝো। এই যে দেখো, ডান সাইডে ডান কলামে যেটা দেয়া আছে, খেয়াল করো। এখানে এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, আর এটা হচ্ছে সংমিশ্রণ, সংমিশ্রণ এ, তাই না? এখন উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়? উৎপাদন সম্ভাবনা রেখা হলো দুটি দ্রব্যের সংমিশ্রণে উৎপাদনকে বোঝায়। মানে কি? এক্স দ্রব্য কতটুকু উৎপাদন করতে হবে, ওয়াই দ্রব্য কতটুকু উৎপাদন করতে হবে, তার সংমিশ্রণে উৎপাদন সম্ভাবনা রেখা। যেমন ৮ এবং ০, ৮-০ বিন্দুতে আমি সংমিশ্রণ এ পেলাম, ৫-৫ বিন্দুতে বি পেলাম, আর ০-৮ বিন্দুতে আমি সি পেলাম। একটু খেয়াল করে, এই যে দেখো, উদ্দীপক হতে উৎপাদন সম্ভাবনা রেখা নির্ণয় অঙ্কন করা হলো। দেখো, প্রথম কি ছিল আমার সংমিশ্রণ? এক্স ৮, ওয়াই ০। এই যে দেখো, ০ আমি একবারে ৫ গেছি, তুমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এক্স ০, এক্স ০, আমার সরি এক্স ৮, ওয়াই ০। দেখো,
এক্স 8 বরাবর গেলাম, ওয়াই 0 মানে এখানে একটা পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এই পয়েন্টটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। ঠিক আছে, এরপরে কি আসছে দেখো 5 5, এটা হলো বি পয়েন্ট। 5 5 কি, এই যে এখান থেকে ডট 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 করে যাচ্ছে, এখান থেকে ডট ডট উপরে 5 5, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, আর কি পরবর্তী পয়েন্টটা হচ্ছে 0 8। 0 8 মানে কি, x হচ্ছে 0, y হচ্ছে 8। y হতে গেলে কোথায় যেতে হবে, উপরে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8। তো এই তিনটা পয়েন্ট পেলাম, এই তিনটা পয়েন্টের সাপেক্ষে আমি এরকম একটা সম্ভাবনা রেখা পেলাম, উৎপাদন সম্ভাবনা রেখা। বলো তো এটা কি উত্তল না অবতল? বলো একজন, কে বলবে? সাব্বির হোসেন, মাইক অন করো, ভিডিও অন করো। সাব্বির, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? 4020। জি স্যার। আচ্ছা বলো, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে আকৃতি, এই আকৃতিটা কি উত্তল না অবতল? বলো। স্যার উত্তল। উত্তল হলে কেন উত্তল, অবতল হলে কেন অবতল? আচ্ছা, চ্যাপ্টার 1 যারা পড়িয়েছে তারা তো অবশ্যই এই জিনিসগুলা ধারণা দেওয়ার কথা। ঠিক আছে, আপাতত এটা জানো যে এটা হলো উত্তল না অবতল। অবতল কোন দিকে হয়, এই যে এরকম করে, মনে আছে ইউ আকৃতি। উত্তল হচ্ছে উল্টা ইউ। ঠিক আছে নাকি, না ভুল বললাম? না স্যার, ঠিক কনফিডেন্ট, আছে। হ্যাঁ কনফিডেন্টলি উত্তর দিতে হবে তো। আচ্ছা, এই যে গ এর যে অ্যান্সারটা, ঠিক এইভাবে চিত্র আঁকবা। চিত্রের নিচে তুমি দিয়ে দিবা সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। এরপরে কি, প্রথমে লিখো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন, অ্যান্সার। এরপরে কি, এরপরে দিবা উৎপাদন সম্ভাবনা রেখা যে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্য উৎপাদন নির্দেশিত। এরপরে এই যে সূচি থেকে এই ব্যাখ্যাটা করবা যে এক্স দ্রব্য যখন 8 একক উৎপাদন করি আমরা, ওয়াই দ্রব্য তখন 0 একক উৎপাদন করে, যা সংমিশ্রণ এ দ্বারা নির্দেশিত। তখন এই সংমিশ্রণে, এখানে কিন্তু ভুলে সি দেওয়া আছে, এটা এ হবে। ঠিক আছে, বা এখানে যদি সি দিয়ে দাও তাহলে তুমি এখান থেকে সংমিশ্রণ এটা সি করে নিবে। ব্যাপারটা বুঝেছো? ঠিক একইভাবে এক্স দ্রব্য যখন আমি 5 একক উৎপাদন করব, ওয়াই দ্রব্য তখন একইভাবে 5 একক উৎপাদন করব, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে লিখবে এক্স দ্রব্য যখন 0 একক এবং ওয়াই দ্রব্য যখন 8 একক উৎপাদন করব, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি সি তিনটা বিন্দু যোগ করলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাবো। ঠিক আছে, আমরা একটা কি পাবো, উৎপাদন সম্ভাবনা রেখা পাবো, যা মূল বিন্দু থেকে কি হবে, উত্তল না অবতল? বলো। অবশ্যই উত্তল। এখন এভাবে ব্যাখ্যা দিলে 3 এ 3 পেয়ে যাবে। ক খ গ। এখন বলেছে কি, একটু খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য 8 একক করে উৎপাদন করা সম্ভব কিনা। উভয় দ্রব্য আমি 8 একক করে উৎপাদন করতে পারবো কিনা। এখন দেখো, উভয় দ্রব্য যদি আমি 8 একক করে উৎপাদন করতে চাই, এক্স 8 গেলাম, আর উপরে ওয়াই ও 8 যেতে হবে, তার মানে এর বাইরে একটা পয়েন্ট থাকবে। হ্যাঁ, একটু খেয়াল করে, এই যে দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য 8 একক করে উৎপাদন করা সম্ভব নয়। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা, বৈজফলা আকার ব্যাখ্যা করা হলো। এখন কি ব্যাখ্যা করবে, একটু দেখো। প্রথমে বলবে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে বিন্দু, মানে উপরিস্থ বিন্দু, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরেও না ভেতরেও না, উপরিস্থ যে বিন্দু, সেই বিন্দুগুলো হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনার ভেতরে যে বিন্দু, সেই বিন্দু হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনার যে বাইরের বিন্দু, এই যে বলতেছে এক্স 8 এবং ওয়াই 8 হলে আমরা কোন পয়েন্টটা পাচ্ছি, যে পয়েন্টটা পাচ্ছি, এইটাই হচ্ছে সেই পয়েন্টটা যা অর্জনযোগ্য বিন্দু, মানে যেটা অর্জন করা যায় না।
আমি আবার বলছি, যেটা অর্জন করা সম্ভব না। আমি বা একজন কুলি ভার বহন করতে পারে 50 কেজি, সে যদি 100 কেজি মাথার উপরে নেয় তাহলে কি সে ভার বহন করতে পারবে? কখনোই সে ভার বহন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমার যে বিষয়গুলো হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরিস্থ মানে এই রিজিয়নের ভিতরে ও এ বি সি এই রিজিয়নের ভিতরে সে উৎপাদন করতে পারবে। তবে সবচেয়ে বেশি ভালো উৎপাদন করতে পারবে কোথায়? ভালো উৎপাদন সবচেয়ে বেশি কাম্য পর্যায়ের উৎপাদন করতে পারবে এই এসি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে। এর বাইরে উৎপাদন করা সম্ভব নয়। এটা আউট অফ রিচ, যা অর্জনযোগ্য। ঠিক আছে, এর ভেতরে উৎপাদন করা যেতে পারে, সেটা এই যে এখানে আমি 5-এর একটা পয়েন্ট দিতে পারি, বাট সেটা সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত করে। এভাবে তোমাদেরকে সুন্দর মতো করে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে দিলে ফুল 4-এ 4 পেয়ে যাবে। এখন কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে করো প্রত্যেকে। কোনো মানে ভয় পাওয়ার কিছু নাই যে স্যার বকা দিবে কিনা, লজ্জা পাওয়ার কিছু নাই। তো এখানে কারো কোনো সমস্যা আছে থাকলে বলো। আকাশ পোদ্দার 4024। আচ্ছা হ্যাঁ, এখানে আচ্ছা ঘ বুঝেছো? ভয়ের যে কোশ্চেনটা আছে, আচ্ছা কোশ্চেনের অ্যান্সার বুঝেছো? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা তোমার কাছে আমার একটা কোশ্চেন, ডি বিন্দুতে কখন উৎপাদন করা যাবে বলো তো? ডি বিন্দুতে কখন উৎপাদন করা যাবে আকাশ? বলো, তুমি কি স্যার পার? এটা স্যার অর্জন না হলে স্যার, না, ডি স্যার বিন্দু তো স্যার ডি বিন্দু যদি স্যার, হ্যাঁ অর্জনযোগ্য, তাই না? আচ্ছা, এখন অর্জনযোগ্য আচ্ছা মানেটা কি, যেটা অর্জন করা যায় না? আমার কথা হচ্ছে ডি বিন্দু কখন অর্জনযোগ্য হবে বলো তো? তো যদি স্যার সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে স্যার। ভেরি গুড। সম্পদের পরিমাণ বেশি বলতে বোঝাচ্ছে যে এই যে এসি উৎপাদন সম্ভাবনা রেখা যদি ডান দিকে শিফট করে, ডান দিকে শিফট করে, এটা পড়াইছে তো লিমন স্যার, তাই না? এসি উৎপাদন সম্ভাবনা রেখা যদি ডান দিকে শিফট করে এই ডি বিন্দু দিয়ে যখন যাবে, তখন সেটা অর্জনযোগ্য বিন্দুটা অর্জনযোগ্য হবে। সেটা কখন? আমার কথাটা হচ্ছে এটাই যে সেটা কখন হবে, সেটা তখনই হবে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানেটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে যে প্রত্যেকটা সেক্টরের উৎপাদন যখন বাড়বে, আমাদের সম্পদ যতগুলো থাকবে প্রত্যেকটা সম্পদকে আমি ইউটিলাইজ করে ব্যবহার করে, যেগুলা যারা হলো আনস্কিলড আছে, অদক্ষ আছে, হ্যাঁ, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা বাড়িয়ে প্রত্যেকটা সেক্টরের উৎপাদন বাড়াবো। আর উৎপাদন বাড়ানোর সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। প্রবৃদ্ধি হলেই উৎপাদন সম্ভাবনা রেখা এসিটা ডান দিকে শিফট করে এ প্রাইম সি প্রাইম হবে, যার ডি দিয়ে যাবে, তখন এই বিন্দুটা অর্জনযোগ্য হবে। তোমরা কি আমার বুঝতে পেরেছো আকাশ? বোঝা গেছে বিষয়টা? না বুঝা হ্যাঁ স্যার দেওয়ার বুঝতে পেরেছি। সাথে সাথে নক দাও। হ্যাঁ, সাথে সাথে নক দাও। কেন, এগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলে সিকিউ আসতে পারবা না। আর তোমরা তো জানো তোমাদের 2022-এ পরীক্ষা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হচ্ছে শর্ট সিলেবাসে। খেয়াল করেছো, পেয়েছো সিলেবাসটা? জোগাড় করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি জোগাড় করে থাকো তো হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ, নাহলে আমি পিডিএফ করে দিয়ে দিব চ্যাপ্টার মানে ইকোনমিক্স 1 এবং ইকোনমিক্স 2। স্যার 5 6 7 8 9 স্যার এবার আর কি স্যার সবই আছে। সবই আছে, ইকোনমিক্স পাওনি? 1 2 3 4 9 10। হ্যাঁ, 1 2 3 4 9 10। না ঠিক স্যার আছে, এটা বললাম যে ইকোনমিক্স চারটা বাদ দিয়ে দিতে। হ্যাঁ 4টা চ্যাপ্টার, বাকি চ্যাপ্টার গুলো আছে 1 2 3 4 9 10। তো এইগুলা ভালো করে পড়তে হবে। আচ্ছা, তার আর কারো কোনো সমস্যা আছে সিকিউ 1 এ ফার্স্ট চ্যাপ্টারে? যদি সমস্যা থেকে থাকে বলো। সমস্যা তো থাকার কথা না, এরপর এত সুন্দর করে ডিসকাস করে দেওয়ার পরেও সমস্যা তো নাই। আছে থাকলে বলো, নাহলে আমি সেকেন্ড সিকিউতে চলে যাব।
আছে কারো? আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে সিকিউ 1 ইনশাআল্লাহ আমাদের খুব ভালো করে শেষ হয়েছে। আচ্ছা, এখন সিকিউ 2 তে যাও। সিকিউ 2 একটু খেয়াল করো। দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এখানে দেখো দ্রব্যের একক ১, ২, ৩, ৪, ৫ মোট উপযোগ দেখো ১৫ থেকে ২৫। ১৫ থেকে ২৫ কত করে বাড়ছে? ১০ করে বাড়ছে। ২৫ থেকে ৩০ কত করে বাড়ছে? ৫ করে বাড়ছে। ৩০ থেকে ৩০ কত করে বাড়ছে? ০। আবার ৩০ থেকে ২৫ বাড়ে নাই, উল্টা কমে গেছে -৫, তাই না? এখন একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের একটা সিকিউ কোশ্চেন। এখানে বলছে ঢাল কাকে বলে? ঢাল কি? কে বলবে? বলো দেখি। আমি ঢাল বলেছি স্যার। কে? কে? স্যার অর্পণ? হ্যাঁ, বলো হ্যাঁ অর্পণ স্যার। বলো। বলো। ঢাল কাকে স্যার বলে? স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। আচ্ছা, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। হ্যাঁ, ভেরি গুড হয়েছে। পুরা বইয়ে যেভাবে আছে সেভাবেই তুমি বলেছ। এখন কথা হচ্ছে এই যে ঢাল কাকে বলে এটা এটা কিন্তু চোখে যখনই বলবা তখনই কিন্তু চোখের সামনে তোমার চিত্রটা থাকতে হবে। যাই হোক, আল্লাহ আল্লাহ করে ইনশাআল্লাহ আমরা মনে করছি বেশ কিছু কয়দিনের ভিতরে স্কুল কলেজ খুলে যাবে। খুলে গেলে তোমরা ইনশাআল্লাহ আসবে। আসলে একবারে বোর্ডে দেখায় দিব ঢালের যে বিষয়গুলো। হ্যাঁ, এগুলো খুব মজার জিনিস। খুবই মজার জিনিস যদিও বোঝা যায়। আচ্ছা, যাই হোক আমরা খতে চলে আসি। চাহিদা বিধি কি সর্বদা কার্যকর? বলো তো দেখি। চাহিদা বিধি কি না সর্বদা স্যার। কার্যকর? কে বলবে? বলো। না স্যার। স্যার সর্বদা স্যার কার্যকর নয় স্যার। আচ্ছা, সর্বদা যদি কার্যকর না হয় কেন নয় সেটার ব্যাখ্যা দাও। কখন কার্যকর হয় না? স্যার যেমন কিছু কিছু দ্রব্য রয়েছে স্যার, যেমন গিফেন হ্যাঁ। হুম। দ্রব্য, ব্যবধান দ্রব্য স্যার, এগুলো এই চাহিদা হুম। ভিত্তি স্যার কখন কার্যকর হয় না স্যার। আচ্ছা, কিভাবে কার্যকর হয় না সেটা একটু ব্যাখ্যা করে বোঝাও। স্যার গিফেন দ্রব্য তো স্যার মূলত স্যার মানে স্যার আচ্ছা, আগে বলো যে গিফেন দ্রব্যটা কি? হ্যাঁ? স্যার মানে স্যার সম্ভ্রান্ত স্যার বুঝাতে যে মানুষ যে পণ্যগুলো ব্যবহার করে থাকে ওইগুলোকে স্যার আর কি গিফেন দ্রব্য বলা হয় স্যার। আমি মানে স্যার এই যে একটু দামি হাই ফাই ইউজ করে স্যার ওইটা। আচ্ছা, একটু খেয়াল করো, আমি গিফেন দ্রব্যটা বলি। দেখো গিফেন দ্রব্যটা কি? দেখো, রবার্ট গিফেন একটা অ্যানালাইসিস করছে। সম্ভবত সালটা আমার মনে নেই। রবার্ট গিফেন অ্যানালাইসিস করেছে। সে অ্যানালাইসিস করেছে যে দরিদ্র শ্রেণীর লোকরা ভাতের পরিবর্তে কি খায়? আলু খায়। খেয়াল করো। এখন আমরা জানি কি দাম বাড়লে চাহিদা কমে, তাই না? আর দাম কমলে চাহিদা বাড়ে। সেক্ষেত্রে সে অ্যানালাইসিস করে সে দেখলো যে আলু যেহেতু চাহিদা রয়েছে এবং যাদের ইনকাম কম, যারা ভাতের পরিবর্তে আলুটা খাচ্ছে, ওই ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদাও কমার কথা, কিন্তু চাহিদা না কমে চাহিদা উল্টা বেড়ে যাচ্ছে। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে ভবিষ্যতের এক্সপেকটেশন। মানে ওরা বলতেছে বা ওই নিম্ন আয়ের লোকরা বলতেছে যে দাম যে সামান্য বাড়লো ভবিষ্যতে যদি আরো বেশি বেড়ে যায়, ব্যাপারটা ক্লিয়ার হও। ভবিষ্যতে আলু বেশি বেড়ে যায় তাহলে সে কি করবে? তার তো আলুর পরিবর্তে অন্য কিছু খেতে পারবে না। অন্য কিছুতে খেতে যাওয়া শিপমেন্ট করা সম্ভব না। ঠিক আছে? যেহেতু ভাত চালের দাম বেশি, চাল খাচ্ছে না, আলুর দাম কম, সে আলু খাচ্ছে। সো আলুর সামান্য দাম বৃদ্ধির ফলে কি হলো? তাদের চাহিদা কমে না গিয়ে উল্টা কি হলো? বেড়ে গেল। আবার আলুর দাম কমলো। মনে করলো যে আলুর দাম যদি আরো বেশি কমে তখন কি হয়? চাহিদা আরো কমে যায়। সো গিফেন দ্রব্যের ক্ষেত্রে এটা হচ্ছে গিফেন দ্রব্য। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর নয়। ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে তো? দেখতে পারবে তো এইভাবে ব্যাখ্যা দিয়ে? আচ্ছা, গিফেন দ্রব্য। আর কি আছে? আর কি আছে বলো তো? আর কোন দ্রব্যের স্যার ক্ষেত্রে? ব্যবধান
স্যার ব্যবধান দ্রব্য ভেবলেন স্যার ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে হ্যাঁ ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে, ভেবলেন দ্রব্যের ক্ষেত্রে কি হয় বলো তো, ব্যাখ্যাটা দাও দেখি, কে পারবে? পারার তো কথা। স্যার ব্যবধানই মনে হয় স্যার, এই যে স্যার হ্যাঁ মানে স্যার বলো বলো হচ্ছে এই দ্রব্য স্যার দাম অনেক বেশি স্যার, এইগুলো না স্যার ব্যবধান। হ্যাঁ হ্যাঁ দাম অনেক বেশি মানে বিলাস জাতীয় দ্রব্য, একটু খেয়াল করো, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, ভালো করে শুনো। হ্যাঁ সেটা হচ্ছে, ধরো আমরা তো বাসায় থাকি, ফ্ল্যাট সিস্টেম বাড়িতে থাকি বা বাসা ভাড়া করে থাকি, পাশাপাশি দুইটা ফ্ল্যাট, দুইটা ফ্ল্যাটে অবশ্যই হাজবেন্ড ওয়াইফ থাকে, দুজন হাজবেন্ডে সেম ইনকাম লেভেলের চাকরি করে, একই ইনকাম লেভেলের চাকরি করে। এখন এই একই ইনকাম লেভেলের চাকরি করে, এখন কি হচ্ছে বিষয়টা, যে একজনের হাজবেন্ড একটা মাজদা গাড়ি কিনে নিয়ে আসলো 22 লাখ টাকা। হ্যাঁ তখন সে পাশের ভাবিকে যেয়ে বলতেছে যে আপনার ভাই তো কালকে রাতে মাজদা গাড়ি কিনে নিয়ে আসছে। এখন ওই ভাবি তার হাজবেন্ডকে বলতেছে যে তোমরা তো একই ইনকাম লেভেলে চাকরি করো, ওই ভাবির বর যদি মাজদা গাড়ি কিনে নিয়ে আসে তা তুমি কি করতেছো? সে তখন চিন্তা করলো যে না, আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা একই রাখার সাথে আমাকেও মাজদা গাড়ি কিনতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হও, মাজদা গাড়ি কিনতে হবে। সেই ক্ষেত্রে মাজদা গাড়ির দাম যদি 22 থেকে 24 লাখ টাকাও হয়, 2 লাখ টাকাও বেড়ে যায়, উপরন্ত চাহিদা বাড়বে না, সরি চাহিদা কমবে না, চাহিদা বেড়ে যাবে। কেন? ডিউ টু ডেমনস্ট্রেশন ইফেক্ট, মানে প্রদর্শন প্রভাবের কারণে। ঠিক আছে, প্রদর্শন প্রভাবের কারণে মাজদা গাড়ির দাম যদি 50,000 1 লাখ টাকাও বেড়ে যায়, আমরা জানি দাম বাড়লে চাহিদা কমার কথা, কিন্তু এখানে দাম বাড়ার সাথে সাথে চাহিদাও কি হয়ে গেল, বেড়ে গেল। ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার হয়েছো? বুঝতে পেরেছো? না বুঝলে বলো, আমি আবার বলছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক, আবার শেয়ার বাজারের ক্ষেত্রে একই অবস্থা, শেয়ার বাজার দাম সামান্য বাড়লো, যারা শেয়ারের ক্রেতা তারা মনে করে ভবিষ্যতে যদি আরো বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে দাম সামান্য বাড়ার সাথে সাথে সে ছাড়বে না, শেয়ারটা বিক্রি করবে না। হ্যাঁ ঠিক একইভাবে শেয়ারের দাম কমার সাথে সাথে বেশি করে কেনার কথা, সে কিনবে না, কেননা ভবিষ্যতে যদি আরো বেশি কমে যায়। ক্লিয়ার? এরপরে কি আছে? এরপরে আছে অভ্যাসজনিত, যেমন কেউ একজন যদিও এই উদাহরণটা দেওয়া ঠিক না, তারপরে দ্বিতীয় হচ্ছে যে কেউ একজন স্মোক করে। হ্যাঁ স্মোক করলে কি হবে, সে বললো আজকে অনওয়ার্ডস আমি আর স্মোক করবো না, আজকে থেকে আমি আর ধূমপান করবো না। এখন আমরা জানি কি, দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বেড়ে যায় ওই দ্রব্যের প্রতি। এখন যে কোনো ব্র্যান্ডের যে সিগারেটটা আছে, দাম বাড়ার সাথে সাথে, দাম কমার সাথে সাথে তার চাহিদা বাড়ার কথা ছিল, কিন্তু সে অভ্যাসজনিত কারণে সে বলছে না, আজকে অনওয়ার্ডস আমি আর ধূমপান করবো না। তো দাম যতই কমুক ওই দ্রব্যের তার কাছে কোনো চাহিদা থাকবে না, ডিউ টু অভ্যাসজনিত ফ্যাক্টর, হ্যাবিচুয়াল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এরকম বেশ কিছু কারণে চাহিদা বৃদ্ধি সর্বদা কার্যকর হয় না। এখন বুঝতে পারছো তোমরা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো, কোশ্চেন থাকলে করে ফেলো। আর তোমরা আজকে উপস্থিতি এত কম কেন? মাত্র 14 জন। এই তমাল, তমাল কই? তমাল হোসেন 4557। জি স্যার। আচ্ছা কি অবস্থা, কোথায় আছো তুমি? ঢাকায় না দেশে? আছি তো। না আছো সেটা আমি জানি, বললাম আমার নেট ঢাকায়। ছিল না। হ্যাঁ কোন জায়গায় আছো, ঢাকায় আছো না ঢাকার বাইরে?
স্যার আমার নেটে প্রবলেম। তোমার নেটে প্রবলেম, আমি তো শুনতে পাচ্ছি। স্যার ঢাকার ভিতরে আছে। আচ্ছা ঢাকা, সুস্থ আছো তো? অ্যাসাইনমেন্ট করছো? জি স্যার, খালি ইকোনমিক্সটাই আছে, বাকি হ্যাঁ আর হ্যাঁ, সবগুলো ভালো করে দেখো, দেখে অ্যাসাইনমেন্টটা করে ফেলো। যে কোনো দিন কলেজ কিন্তু অ্যাসাইনমেন্ট চাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ভালো করে শুনো জি যে স্যার। উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। গ, উদ্দীপক থেকে আমরা কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব? দেখো, উদ্দীপকের ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কনের জন্য প্রথমে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে হবে। তোমার এই সাইড দেয়া আছে 1 2 3 4 5, মোট উপযোগ দেয়া আছে 15 25 30 30 25। এখন প্রান্তিক উপযোগটা কি? ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ, মনে আছে? আমি আবার বলছি, প্রান্তিক উপযোগটা কি? ডেল্টা টি ইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ডেল্টা কিউ মানে কি? উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই দ্রব্যের এককের পরিবর্তন। এখন প্রান্তিক উপযোগ মূলত নিচের থেকে আসে, এতটুকু মনে রাখুন, নিচের থেকে আসে। 25 থেকে 30 বিয়োগ দিলে -5, বারবার বলছি, বারবার দেখো, 25 থেকে 30 বিয়োগ দিলে -5, 30 থেকে 30 বিয়োগ দিলে 0, 30 থেকে 25 বিয়োগ দিলে 10, সরি 30 থেকে 25 বিয়োগ দিলে 5, 25 থেকে 15 বিয়োগ দিলে 10, আর 15 থেকে উপরে কিছু নাই, 15ই। তো এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন বলতে পারো যে স্যার এটা কিভাবে হবে? প্রান্তিক উপযোগ বারবার আমি শিখেছি, mu সমান সমান লবে আসবে মাইনাস ডেল্টা টি ইউ ডিভাইডেড বাই ডেল্টা ইউ। আচ্ছা দাঁড়াও, এটা আমি দেখি হোয়াইট বোর্ড দিয়ে বোঝাতে পারে কিনা, শেয়ার করে নিই। আচ্ছা, mu একটু দেখো তোমরা, mu সমান সমান এখানে একটা দিলাম, এটা হলো ডেল্টা, ডেল্টা মানে পরিবর্তন, ডেল্টা টি ইউ, টি ইউ মানে কি? টোটাল উপযোগের পরিবর্তন, মানে মোট উপযোগের পরিবর্তন। আর এটা হলো ডেল্টা, ডেল্টা কিউ, কিউ মানে কি? দ্রব্য ভোগের পরিবর্তন। এখন একটু খেয়াল করো তোমরা বিষয়টা, খেয়াল করো এখানে, খেয়াল করো ওখানে কি ছিল একটু দেখো, ওখানে কি ছিল দেখো একটু, ওখানে ছিল দ্রব্যের 5 একক থেকে 6 এককে, তাই না? সো 6 মাইনাস 5, ঠিক আছে? তখন আমার ছিল কত? 6 এককে আমার কমে গেছিল, 25 ছিল, 25 মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ কত ছিল? 30। তাহলে সমান সমান কত হচ্ছে? দেখো নিচে 1 আর উপরে হইল -5, তো সমান সমান -5। তো এইভাবে করে আমাদের কাজগুলো করতে হয়। ব্যাপারটা বুঝেছো? আমি আবার বলছি, mu সমান সমান ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। তোমরা প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন, আবার বলছি, তোমরা প্রত্যেকে 12:37 বাজে 39-এর ভিতরে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও। পূর্ণ নাম, রোল এবং সেকশন দিয়ে দাও। সো এই যে দেখো, mu সমান সমান ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। সো ষষ্ঠ স্যার আমি এককে, একবার দিছি স্যার, আবার দিব? হ্যাঁ আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও। ষষ্ঠ এককে হচ্ছে তোমার কত ছিল? মোট উপযোগ 25, আর পঞ্চম এককে ছিল 30। সো 25 মাইনাস 30 -5 ডিভাইডেড বাই 6 মাইনাস 6 মাইনাস 1 ইকুয়ালস টু -5। সো এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের কি হলো? এটা হচ্ছে তোমার হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের, এই যে দেখো, সরি ওখানে 6 দিছিলাম, আসলে 6 হবে না। 5 মাইনাস 4, 5 মাইনাস 4, 25 মাইনাস 30 মাইনাস 1, ঠিক এইভাবে করে কাউন্ট করে আসবা। এখন প্রান্তিক উপযোগটা কিভাবে হয় দেখো, এরকম x অক্ষ y অক্ষের টানবা, ভূমি অক্ষের দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষ y,
এখানে প্রতি 1 2 3 4 5 একক নিয়েছো আর 0 5 10 15 নিয়েছো। দেখো 1 আর 15, 1 এ 15, 2 এ 10। দ্রব্য যখন পরিমাণ 1 একক তখন প্রান্তিক উপযোগ 15 একক। 1 এ ডট 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 এই যে 15। x দ্রব্যের পরিমাণ যখন 1, দ্রব্য y দ্রব্যের পরিমাণ 15। এরপরে x দ্রব্যের পরিমাণ 2, y দ্রব্য 10। এই যে 2 10। x দ্রব্য 3 5, x দ্রব্য 3 5, x দ্রব্য 4 0 আর 5 মাইনাস 5 5, এই যে নিচে মাইনাস। সো এই বিন্দুগুলো যোগ করলাম, যোগ করলে ডান দিকে নিম্নগামী একটা রেখা পাওয়া গেল। সেটাকে বলা হয় কি প্রান্তিক উপযোগ রেখা বা মার্জিনাল ইউটিলিটি। বলতে পারো যে স্যার এখানে -5 আসলো কেন? বলতো একজন, -5 কেন আসলো? কে বলবে কেন প্রান্তিক উপযোগ মাইনাস হয়? বলো। স্যার মোট উপযোগ সর্বোচ্চ হলে স্যার প্রান্তিক উপযোগ স্যার ঋণাত্মক হয়। হ্যাঁ, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয় এবং এরপরে মোট উপযোগ আরো বাড়ালে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। কারণটা কি? কারণটা কি? কি কারণ বলতে পারবে? স্যার প্রান্তিক উপযোগ তো স্যার মানে মোট উপযোগ 1 একক ভোগের ফলে যে লাভ আমি করে এগুলো স্যার সব ওইটা বুঝছি, প্রান্তিক বুঝছি, আমি এগুলো সব বুঝছি। এগুলো না, কেন কেন কারণটা কি? কারণটা শোনো, তুমি সুলতানস ডাইনে গেছো কাচ্চি বিরিয়ানি খাইতে, তাই না? 1 প্লেট, হ্যাঁ স্যার 2 প্লেট, 3 প্লেট খাইলাম, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার মোট উপযোগ পেট ফুল, ড্রিঙ্কস, কোকা কোলা ড্রিঙ্কস নিলে সব ফুল। এরপরে ওয়েটার এনে আরেক ডিশ দিল। হ্যাঁ, তুমি কি করলা? চোখের খিদা, পেট তো বলে গেছে, আরেকটা নিলা, নেওয়ার পরে কি করলা? তোমার বমি চলে আসলো। বমি চলে আসলো, বমি করে দিলা। কেন? তোমার মোট উপযোগ সর্বোচ্চ হয়ে গেছে। এরপরে তুমি আরেকটু নিছো, যার ফলে বমি হয়ে গেছে। সেই বমিটাই হলো প্রান্তিক উপযোগ ঋণাত্মক। সো প্রত্যেকটা মানুষের একটা ধারণ ক্ষমতা আছে। যখন এই ধারণ ক্ষমতার বাইরে কোনো কিছু আমি ভিতরে নিব বা যেই নিবে, প্রান্তিক উপযোগটা কি হয়ে যাবে? বমি করে ঋণাত্মক হয়ে যাবে। এভাবে মনে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, এখন এইভাবে এই চিত্রের বর্ণনা তোমরা দিয়ে দিবা। এখন এখানে চতুর্থটা কি বলছে? উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে জ্ঞানমূলকের মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা দিয়ে দিবা। এখন মোট উপযোগ, এই যে এখানে দেখো, এই যে খতে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে এই চিত্রটা আসবে। হ্যাঁ, এই চিত্রটা আঁকবা। এই চিত্রটা একই সাথে আঁকার দরকার নাই, এই চিত্রটা নিচে নিচে আঁকবা। ঠিক আছে, একটা এইভাবে দিবা, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ আরেকটা চিত্রে দিবা। এখানে দেখো, তাহলে কি দুইটা চিত্রের মাধ্যমে আমি যখন ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছি। এই যে দেখো, এটাই তো না মনে হয় যেন। না, এটাই না। মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্ক ছিল, আচ্ছা যাই হোক,